হ্যাঁ জিনিয়াস, ওয়েলকাম টু এইচএম স্টাডি। তাহলে চলো, গত ক্লাসে আমরা দেখেছি যে কিভাবে আমরা লৈখিকভাবে কোনো দুটি চলক বিশিষ্ট ডোরারৈখিক সমীকরণকে আমরা কি করি, আমরা লৈখিকভাবে কীভাবে প্রকাশ করতে পারি, বা আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা কী হয়, মানে সমীকরণটা কি হবে যদি আমরা বীজগণিতিকভাবে সেটাকে প্রকাশ করি। ঠিক আছে, আজকে আমরা কি দেখব? আজকে আমরা বিশেষ করে সমাধান, যে আমরা সমাধানের দিকে একটু একটু করে অগ্রসর হবো আর একটা সমাধান বের করবো লৈখিকভাবে। কিন্তু তা দেখার আগে আমাদেরকে প্রথমে আগের ক্লাসে কি দেখেছিলাম, যদি আমরা কোনো দুটি চলক বিশিষ্ট জোড়ারৈখিক সমীকরণকে যখন তাদের লেখ আমরা বসাই, ঠিক আছে, যখন তাদের লেখ অঙ্কন করি, তবে তিন টাইপে হয় মূলত। একটা এই ধরনের যে একবার কাটাকাটি করছে, আরেকটা এই ধরনের যে সমান্তরাল হচ্ছে দুইটা যে সমীকরণ দুইটা, সেটা যদি আমরা এরকম প্লট করি তাহলে রেখা হবে এবং রেখাগুলি কি হয়, সমান্তরাল হয়। আর একটা কেসে দেখেছিলাম যে একটা একটার উপরে থাকে, এই তো। তাহলে এগুলোকে আসলে কি বলে? ঠিক আছে, এই যে এরকম হলে তার সমাধান কতটি থাকতে পারে ম্যাক্সিমাম, মানে সমাধান মানে বুঝিয়েছিলাম তো, মানে এই এই বহুপদ রাশির উপরে যে কোনো একটি বিন্দু, ঠিক আছে, মানে আমি কি বলেছিলাম, যেমন এটা একটা সমীকরণ তো, ঠিক আছে, এই সমীকরণের যে বিন্দুর কারণে সমীকরণটি সমাধান হবে, মানে আরও একবার দেখিয়ে দিই, যেমন ধরো 5x + 2y = 9 আর 7x - 5y = 8, এরকম ধরনের দুটি সমীকরণ। তাহলে এখানে x এবং y এর যে মানের জন্য বাম দিকে কি হবে, আমাদের 9 হবে, ফলটা 9 হলে তো সমান হবে। তাহলে সেটা কি হলো, এই সমীকরণে একটা সমাধান হয়ে যাবে। x এবং y এর যে মানের জন্য সে বাম দিকে 9 হবে, লেফট হ্যান্ড সাইড LHS আর HS = হয়ে যাবে, তাহলে আমাদের সমাধান হয়ে যাবে। এবং সেই একই x এবং y এর মান যদি এই সমীকরণে যদি বসাই এবং তারও বাম দিক যদি কি হয়ে যায়, 8 হয়ে যায়, মানে লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড যদি হয়ে যায়, তাহলে কি হবে যে একই ধরে নিই x, y সেই বিন্দুটি, এই বিন্দুর কারণে এই দুটি সমীকরণের জন্য সেই বিন্দুটি কি হচ্ছে, সমাধান মানে লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড হচ্ছে। তাহলে এই দুটির মিউচুয়াল যে কি হবে, সমাধানটা হবে, সেটা হলো আমাদের এই, যদি এরকম আমরা গ্রাফ অঙ্কন করি, তাহলে এই সমীকরণের উপরে প্রত্যেকটি বিন্দু, আগের ক্লাসে দেখিয়েছিলাম, প্রত্যেকটি বিন্দু সেই এই রেখার উপরে প্রত্যেকটি বিন্দু সেই রেখাটির সমাধান, এই রেখার প্রত্যেকটি বিন্দু সেই রেখাটির সমাধান। কথা হলো, এমন কোন বিন্দু আছে যেটি উভয় রেখাটির সমাধান, বা উভয় রেখা মানে সমীকরণের সমাধান। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাবো যে এই জায়গায় যে বিন্দুটা আছে, এই জায়গায় সেটা এই রেখার উপরেও আছে এবং এই রেখার উপরেও আছে, মানে সেই বিন্দুটা এই দুটি রেখার কি হয়ে যাবে, সমাধান হয়ে গেল। তাহলে এই দুটি সমীকরণের সমাধান, এরকম একটা কেস। ঠিক আছে, আর এই সমীকরণ, এটাকে কি বলে, এটাকে সঙ্গত বলে। এরপরে আমরা দেখব এই যে শুধু সহগ 5 2 7 -5 9 8, এগুলোকে ইউজ করে আমরা কীভাবে বলতে পারবো যে কোনো দুটি সমীকরণ সঙ্গত হবে, কি না এরকম হবে, সমান্তরাল হলে কোনো সমাধানই থাকবে না, না এরকম হবে একটির উপরে আরেকটি, এরকম হলে অসীম সংখ্যক সমাধান থাকবে। কেন থাকবে? কারণ এই রেখার উপরে অনেক বিন্দু আছে এবং প্রত্যেকটি বিন্দু সেই রেখাটির সমাধান। ঠিক সেইভাবে এই নিচের রেখাটির উপর সেরকম প্রত্যেকটি বিন্দু সেই রেখাটির সমাধান, এবং প্রত্যেকটি রেখার বিন্দু অন্য রেখাটিরও বিন্দু আসলে। তাহলে সমাধান কতটি হলো, অসীম সংখ্যক সমাধান হবে অবশ্যই। তাহলে এগুলো আমরা এই সহগের মাধ্যমে দেখব, যে A1 A2 B1 B2 C1 C2, এগুলোর মাধ্যমে আমরা দেখব যে কিভাবে আমরা বুঝতে পারবো এরকম হবে, একটি সমাধান হবে কি কোনো সমাধান হবে না, কি আমাদের এরকম সন্নিপতি হবে, মানে অসীম সংখ্যক সমাধান থাকবে। তাহলে চলো প্রথমে শুরু করা যাক। আমরা কীভাবে বলি, প্রথমে লিখে দিলাম, এগুলো তোমার লিখতে লাগবে অবশ্যই, না হলে পারবে না। তাহলে একটি অদ্বিতীয় সমাধান থাকা জোড়ারৈখিক সমীকরণগুলিকে কি বলা হয়? অদ্বিতীয় সমাধান। অদ্বিতীয় মানে ইউনিক, একটা থাকবে আর থাকবে না, অনলি ওয়ান। ঠিক আছে, তাহলে একটি অদ্বিতীয় সমাধান যদি থাকে, তাহলে এরকম যদি অবস্থা হয়, তাহলে সেগুলিকে আমরা সঙ্গত বা কনসিস্টেন্ট জোড়ারৈখিক সমীকরণ বলি। ঠিক আছে, আর এই ক্ষেত্রে কি হবে, এই যে লেগ দুটি হবে, লেগ দুটির মধ্যে একটি বিন্দুতে লেগ দুটি কি করবে, ছেদ করবে, হয়ে গেল। নেক্সট আমাদের এই কেস কি হবে, কোনো সমাধান না থাকা। আমরা দেখছি এরকম যদি থাকে, মানে এই লাইনের উপর প্রতিটি বিন্দু সেই লাইনের সমাধান, এই রেখার উপর প্রতিটি বিন্দু সেই রেখার সমাধান, কিন্তু একটা রেখার উপরের বিন্দু অন্য রেখার উপরে যাচ্ছে না, কখনোই যাবে না, কারণ দুটি কি প্যারালাল বা সমান্তরাল। তাহলে এই অবস্থায় কি হবে, দুটির মধ্যে কোনো মিউচুয়াল কোনো সমাধান থাকবে না, মানে দুটি সমীকরণের এমন কোনো সমাধান থাকবে না যেটা এটারও সমাধান অপরটারও সমাধান।
তাহলে আমরা কি বলবো, কোনো সমাধান না থাকে জোড়ারৈখিক সমীকরণগুলিকে বলা হয় অসঙ্গত। আগেটা বলেছিলাম সঙ্গত, এখন হয়ে গেল অসঙ্গত। আগেটা কনসিস্টেন্ট ছিল, এখনটা ইনকনসিস্টেন্ট। ইংরেজি টার্মটাও কিন্তু মনে রাখবে, জোড়ারৈখিক সমীকরণ বলে। আর এটার লেখটা কি হবে, আমাদের দুটি সমান্তরাল হবে এইভাবে, ঠিক আছে। আর শেষে আমাদের যে একটির উপরে যদি আরেকটি থাকে, তাহলে অসংখ্য সাধারণ সমাধান থাকা জোড়ারৈখিক সমীকরণগুলিকে, ঠিক আছে, থাকা জোড়ারৈখিক সমীকরণগুলিকে কি বলা হয়, সমতুল্য বা নির্ভরশীল। এটা বেশি মানে কার্যকরী বা বেশি পাবে তোমরা, এটা একটু কম পাবে। সমতুল্য বা নির্ভরশীল। নির্ভরশীল ব্র্যাকেটে কেন আমি সঙ্গত লিখলাম, সঙ্গত আসলে কনসিস্টেন্ট কথার অর্থ হলো সমাধান আছে। আমরা এই ক্ষেত্রে দেখছি যে কি হচ্ছে, আসলে সমাধান আছে। এই ক্ষেত্রে যেভাবে সমাধান ছিল এই ক্ষেত্রে ঠিক তেমনই সমাধান আছে, কিন্তু কথা হলো একটু বেশি সমাধান হয়েছে, ঠিক আছে। অসংখ্য মানে একটার প্রতিটি সমাধান অন্যটারও সমাধান, মানে একটা অন্যটার উপর নির্ভরশীল। তো এখানে নির্ভরশীল সঙ্গত জোড়ারৈখিক সমীকরণ বলে। এই ক্ষেত্রে রেখা দুটি কি হবে, আমাদের সন্নিপতি হবে। এইভাবে তোমরা ঠিক আমি যেভাবে করিয়ে দিলাম সেভাবে তুলে নেবে। তাহলে এখন চলো আমরা দেখি যে দুটি সমীকরণ যদি থাকে, আমরা তিনটি কেস বুঝার প্রতিটি কেস আমরা বুঝার জন্য কি করব, আমরা সমীকরণ নেব এরকমই, এমনভাবে নেব যাতে একটা সমাধান থাকে, কোনো সমাধান থাকে না, আর অনেকগুলো সমাধান থাকে। আর সেগুলোর আমরা এই যে সহগগুলো আমরা রেশিও নেব, অনুপাত নেব, দেখবো যে আসলে এই অনুপাতগুলো কিভাবে হচ্ছে, ঠিক আছে। চলো তাহলে এই তিন জোড়া আমাদের জোড়ারৈখিক সমীকরণ দেখি। তিন জোড়া রৈখিক সমীকরণকে আমরা দেখি। প্রথমে এই জোড়া রৈখিক সমীকরণ অলরেডি দেওয়া আছে, সেগুলো যদি আমরা লেখ অঙ্কন করি তাহলে চ্যাট করবে, আমাদের লেখ অঙ্কন করতে লাগবে না, অলরেডি দেওয়া আছে। এখন আমরা সহগগুলোকে একটু দেখি, মানে একটু ইনভেস্টিগেট করি যে আসলে কোনো রিলেশন আমরা পাচ্ছি কিনা। প্রথমে সহগ মানে কি, প্রথমে আমি একটা কথা লিখে দিই তোমাদেরকে, অলরেডি আগের ক্লাসে লিখে দিয়েছিলাম যে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0 আর a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। জোড়ারৈখিক সমীকরণের সাধারণ রূপ বা আদর্শ রূপ কি থাকে, এভাবে থাকে। দুই সমীকরণ দুটি জোড়ারৈখিক সমীকরণকে আসলে বোঝাচ্ছে। তাহলে এই দুটির ক্ষেত্রে এখানে আমরা প্রথমে a1 a2 a1 b1 c1 বের করে নিই, a2 b2 c2 বের করে নিই, এরপরে দেখব। প্রথমে আমরা দেখছি এখানে কি আসলে, দেখো এখানে a1 এই উপ সমীকরণের ক্ষেত্রে a1 ইকুয়াল টু 1, ঠিক তো। আর a2 b1টা কি, b1 ইকুয়ালস টু -2 আর c1 ইকুয়াল টু 0, ঠিক আছে। মানে এই জায়গায় সি জায়গায় কিছু নেই, মানে 0। তাহলে ঠিক তেমনই a2 কি নিচের সমীকরণের ক্ষেত্রে 3 আর b2 কি হবে আমাদের 4 আর c2 কি হবে আমাদের -20। তাহলে এগুলো যদি আমরা অনুপাত নিই, সবগুলো এরকম আমরা অনুপাত নেব, মানে a1/a2 যদি আমরা করি, a1/a2 কি হবে 1/3, এই 1/3, ঠিক তো। b1/b2 যদি আমরা করি a1/b2 -2/4, আর যদি আমরা কাটাকাটি করি তাহলে -1/2 হয়ে যাবে, মানে কি হবে -1/2, ঠিক আছে। আর c1/c2 যদি আমরা করি c1/c2 করলে c1 কি 0, c2 -20, মানে ফলটা কি হলো 0 হলো। এরকম থাকুক। আমরা এখন পরেরটা দেখি, ঠিক তেমনি a1 b1 c1 এগুলো আমরা বের করে তার অনুপাতগুলো দেখি, এরপরে আমরা বলবো। এখানে আমি একটু তাড়াতাড়ি a1 b1 এগুলো করে নিচ্ছি, পরে এই লাইনটা আমি তোমাদেরকে ডাইরেক্টলি বলে দেবো। তাহলে চলো এখন আমরা এই অনুপাতগুলোকে বের করে দেখি। এখানে যদি আমরা a1/a2 করি তাহলে কি হবে, এই সমীকরণ আমি তো a1 b1 c1 অলরেডি তো লিখে নিয়েছি। তাহলে a1/a2 যদি করি কি হবে 2/4, আবার কাটাকাটি হয়ে গেলে কি হবে 1/2, দিদিকে কাটাকাটি করে নিলাম, ঠিক আছে। b1/b2টা দেখি, যদি b1/b2 আমরা করি তাহলে কি হবে 3/6, আবার কাটাকাটি হয়ে যাবে, 3 × 3 3 × 6 থাকবে কত 1/2। আর যদি আমরা c1/c2টা করি তাহলে কি হবে, আমরা দেখতে পাবো -9/-18, এই মাইনাসে মাইনাসে ক্যান্সেল, 9 × 9 9 × 2 = 18, মানে আবার 1/2। তাহলে সন্নিপতির ক্ষেত্রে আমরা এভাবে দেখতে পেলাম যে a1/a2 মান 1/2,
b1/b2 মান 1/2, c1/c2 মান 1/2। শেষেরটা দেখি, এরপরে আমরা একটু কিছু বলার থাকলে বলবো। তাহলে শেষেরটা যদি আমরা a1/a2 করি তাহলে কি হবে 1/2, ঠিক আছে, 1/2 আর তো কাটাকাটি যাচ্ছে না। b1/b2 যদি আমরা করি তাহলে কি হবে 2/4, আর 2 একে 2, 2 দুগুণে 4, কি হয়ে গেল আবার 1/2 হয়ে গেল রেজাল্ট। আর যদি আমাদের c1/c2টা যদি আমরা করি তাহলে কি হবে -4/-12 ক্যান্সেল, 4 একে 4, 3 4 12 ইকুয়াল টু কি হবে 1/2 না 1/3 হবে। এখন দেখো আমরা যখন ছেদ করে তখন আমরা কি দেখতে পাচ্ছি a1/a2 যে মান এটা 1/3 আর b1/b2 -1/2, মানে a1/a2 আমরা কি বলতে পারবো a1/a2 এই ক্ষেত্রে আমরা কোথায় লিখবো, লেখার তো জায়গা নেই এখানে, তো আমি তোমাদেরকে এই লিস্টটা দেবো এখন এখানে। তাহলে এই জায়গায় আমি ছোট্ট করে লিখতে পারি, কোনো অসুবিধা হবে না আশা করি। এক্ষেত্রে আমাদের কী হবে a1/a2 নট ইকুয়ালস টু b1/b2। আর 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 কিসের সঙ্গে মিলছে না, আর c1/c2 সঙ্গে মিলছে না, কিন্তু সেটা আমাদের লাগবে না। আমরা পরে এই যে নট ইকুয়াল টু c1/c2 এটা আমাদের লাগবে না, আমরা পরে মুছে ফেলবো, কোনো অসুবিধা হবে না। মানে প্রথমে এই দুইটা কন্ডিশন দেখে নিলে যদি কোনো জোড়ারৈখিক সমীকরণের a1/a2 যদি b1/b2 ইকুয়াল না হয় তাহলে আমরা অটোমেটিক্যালি বুঝে দেবো যে সেটা অদ্বিতীয় সমাধান থাকবে এবং সেটা লেখ কী হবে কাটাকাটি হবে, ঠিক আছে, অদ্বিতীয় মানে একটা সমাধান থাকবে। আর আমাদের c1/c2টা চেক করতেই লাগবে, একটু পরে দেখবো কেন। এবং এই ক্ষেত্রে আমরা কি দেখলাম a1/a2 1/2, b1/b2 1/2, c1/c2 1/2, মানে সকল ক্ষেত্রে আমরা কি দেখলাম a1/a2 যে মান সেটা কিসের সমান b1/b2 সমান, সেটাও কিসের সমান c1/c2 সমান, এরকম। তাহলে এরকম হলে আমরা কি বলবো সন্নিপতি, মানে দুইটা যে রেখা আমাদের যে দুইটা সমীকরণ দেওয়া আছে তার যদি এই অনুপাতগুলো যদি সমান হয়, এই 2/4 3/6 -9/18 এগুলো যদি সমান হয় তাহলে আমরা দেখেই বুঝে যাবো যে সেটা কি সন্নিপতি, মানে একটার লেখের উপরে অন্যটি লেখ থাকবে, ঠিক আছে। এবং শেষেরটা যদি আমরা দেখি a1/a2 1/2, b1/b2 1/2, তাহলে আমরা কি বলতে পারি a1/a2 ইকুয়াল টু b1/b2, আর c1/c2 1/2 না, বদলে গেছে, তাহলে আমরা কি বলবো নট ইকুয়াল টু c1/c2, ঠিক আছে। তাহলে এভাবে যদি সমান্তরাল হয় এই কন্ডিশন হবে, আমরা জাস্ট a1 b1 c1 a2 b2 c2 এগুলো বের করে নিতে পারি। আর এখন দেখো একটা কথা, এখানে কেন আমাদের c1/c2 লাগবে না, কারণ দেখো a1/a2 নট ইকুয়াল টু b1/b2 অন্য কোনো ক্ষেত্রে নেই, আমাদের এই সন্নিপতির ক্ষেত্রেও নেই আর আমাদের সমান্তরালের ক্ষেত্রেও নেই, আছে কি নেই। তাই যেহেতু নেই তাই আমরা শুধু যখনই আমাদের a1/a2 এরকম আমরা পাবো তখন আমরা বুঝে যাবো যে বাকিটা কি হবে না হবে সেটা দেখার নেই, আমরা বুঝে যাবো যে সেটা কি ছেদ করবে, সেই রেখাগুলো যদি আমরা প্লট করি গ্রাফে তাহলে ছেদ করবে। এখানে দেখো আমি পুরো a1/a2 b1/a2 c1/c2 লিখতে হলো কেন, এই ক্ষেত্রেও a1/a2 ইকুয়াল টু b1/b2, এই ক্ষেত্রেও a1/a2 ইকুয়াল টু b1/b2, কিন্তু এই ক্ষেত্রে c1/c2 b1/b2 ইকুয়াল বা a1/a2 ইকুয়াল, কিন্তু এই ক্ষেত্রে c1/c2 ইকুয়াল। এই হলো এই কন্ডিশনগুলো তোমরা মনে রাখবে। এখন আমি তোমাদেরকে একটা লিস্ট দিচ্ছি এই জোড়ারৈখিক সমীকরণ ইউজ করে, সেটা তোমরা তুলে নেবে, ঠিক আছে। তাহলে সেটা তুলে নিলে হয়ে যাবে, মানে সেটাতে অলরেডি সব কিছু আছে, এই যে টেবিল যেটা সেটা তোমরা তুলে নাও, সেটাতে তোমাদের মানে সব কিছু তো দেওয়া আছে, এরা বহুপদ জোড়ারৈখিক সমীকরণও আছে, আর কখন সন্নিপতি হবে কখন হবে না a1/a2 b1/b2 সবগুলো আছে, ঠিক আছে। তাহলে চলো এখন আমরা উদাহরণ করি, হয়ে গেল। এখন দেখো তোমার প্রশ্নটা দেখতে পাবে, আমি এখান থেকে বলছি কারণ আমি তো আর প্রশ্ন দেখতে পাবো না। কি জোড়ারৈখিক সমীকরণ একটা দিয়েছে এবং অন্য একটি দিয়েছে, মানে দুটি সমীকরণ দিচ্ছে যেগুলো জোড়ারৈখিক সমীকরণ, সেগুলো সঙ্গত হয় কি না লৈখিকভাবে পরীক্ষা করো, যদি সঙ্গত হয় লৈখিকভাবে সমাধান করো। আগে আমরা সমাধান পেলাম না, আগে যে করেছিলাম আগের ক্লাসে শুধু আমরা লৈখিকভাবে বর্ণনা করেছিলাম শেষ। এখন কি বলছে লৈখিকভাবে লেখ অঙ্কন করার পর আমরা বলতে হবে আমাদের সেটা সঙ্গত কিনা, এবং যদি সঙ্গত হয় তাহলে আমরা তার সমাধান কি বলতে লাগবে, অসঙ্গত হলে তো আমরা জানি সমাধান নেই। একটু এখন তো লিখেছো তোমরা, তাহলে সমীকরণগুলো কি কি আসলে x + 3y = 6 একটা কি দেওয়া আছে আমরা লিখে নিই, যেমন x + 3y = 6, ঠিক আছে। আরেকটা কি আরেকটা আছে 2x - 3y = 12। তাহলে গ্রাফ তো অঙ্কন করা তোমরা 2x - 3y = 12 তোমার আগের ক্লাসে শিখে গিয়েছো, আর তো লাগবে না আশা করে। তাহলে আমি একটু তাড়াতাড়ি করে গ্রাফ অঙ্কন করে নেব। এটা যদি আমরা ইউজ করি
এক্স প্লাস 3y ইকুয়াল টু 6, সেটা যদি আমরা গ্রাফ অঙ্কন করি কী হবে, আমাদের এখানে এক্স ওয়াই প্রথমে নিতে হবে, এক্স ওয়াই, আর এক্স যদি আমরা 0 রাখি তাহলে ওয়াই কত হবে, 2 হবে। এক্স 0 রাখলে ওয়াই এর মান 2, ওয়াইকে 0 রাখলে এক্স এর মান 6, ওয়াইকে 0 রাখলে এক্স এর মান 6। এটা থেকে 2x মাইনাস 3y ইকুয়াল টু 12 এর যদি আমরা দুটি করে বিন্দু বের করি তাহলে কি হবে, এক্স আর ওয়াই, এক্স যদি 0 রাখি তাহলে ওয়াই কি হবে, ওয়াই হবে -4, এক্স 0 রাখলে ওয়াই হবে -4, আর ওয়াইকে যদি 0 রাখি তাহলে এক্স কত হবে, ওয়াইকে 0 রাখলে এক্স হবে 6। তাহলে বিন্দুগুলো কি কি, এই বিন্দুগুলো 0 2 6 0 0 -4 6 0, এগুলো আমরা প্লট করতে হবে। ঠিক আছে, আমাদের এখন প্লট করতে হবে। তাহলে চলো আমরা একটু বদলিয়েও দিতে পারি, কারণ এখানে তো অলরেডি একটা 6 0 এখানেও আছে, যদি আমরা চাই অন্য কোনো বিন্দু নিতে পারবো, কোনো অসুবিধা নেই। যেমন এক্স এর মান এখানে 0, ওয়াই এর মান এখানে 0 না রেখে ওয়াই এর মান যদি আমরা 1 রেখে দিই বা 2 রেখে দিই, ঠিক আছে, 2 রাখলে কী হবে, এক্স এর মান 3 হয়ে যাবে, এক্স এর মান 9 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এরকমও রাখতে পারি আমরা, দেখে নিই। যেমন ওয়াই এর মান যদি আমরা কি রেখে নিই, 2, 2 হলে 3 2 6, আর সেদিকে প্লাস হয়ে যাবে 18, তাহলে 2 দিয়ে ডিভাইড হয়ে গেল 9, মানে 2 হলে ওয়াই ইকুয়াল টু এক্স ইকুয়াল টু 9 হবে। তাহলে আমরা কি বলি, অতএব 0, 2 6, 0 0, -4 9, 2 এবং 9, 2 বিন্দুগুলো বসিয়ে লেখ অঙ্কন করি। লেখ যদি অঙ্কন করি তাহলে কি হবে, প্রথমে একটু একটু ইজিভাবে করতে হবে, ভুল হয়ে যায়, কারণ তোমরা যদি গ্রাফ পেপারে করো তাহলে তোমাদের জন্য আরও ভালো হবে, গ্রাফ পেপারে করলে একদম অ্যাকুরেট হবে। তাহলে আমাদের এখান থেকে কি দেখতে পাই, 0,2, এখান থেকে কি দেখতে পাই, এক্স এর হাইয়েস্ট ভ্যালু কত আছে, 0 6 0 9 9, মানে এক্স এ আমাদের হাইয়েস্ট 9 পর্যন্ত নিতে হবে। ঠিক আছে, তাহলে চলো নিয়ে নিই, 1 2 3 4 5 6 7 8 9, আর ওয়াই এর হাইয়েস্ট কত আছে, 2 0 -4 আর 2, মানে নেগেটিভে -4 আর পজিটিভে 2, তাহলে নেগেটিভে -4 মানে নিচের দিকে, ওয়াই তো ওয়াই হলে নিচের দিকে নেগেটিভ, তাহলে 1 2 3 4 এ হয়ে গেল, উপরের দিকে 2 1 2। চলো এখন বিন্দুগুলো বসাই, 0,2 কোথায় পড়বে, x0y2 মানে এই বিন্দুটা, আর 6,0 এই বিন্দুটা, 1 2 3 4 5 6 6,0, ঠিক আছে, আর 0, -4 x0 y -4 মানে এই বিন্দুটা, আর 9,2 x9 1 2 3 4 5 6 7 8 9 আর y2 মানে এই দুইটার ইন্টারসেকশন, তারপরে এই জায়গায় পাবে। ঠিক আছে, চলো তাহলে এখন কি, আচ্ছা এই দুইটা বিন্দু মিলে একটা রেখা তো, 0,2 আর 6,0, তাহলে এখানে 0,2 6,0 আর 0, -4 আর 9,2, তাহলে এই দুইটা বিন্দু আমি প্রথমে সংযোগ করে নিই। এরকম হবে, একটু মানে এদিক সেদিক হবে, সেটা কোনো প্রবলেম হবে না। মানে তোমরা যদি গ্রাফ পেপারে করো বা বইয়ে যখন কপিতে যখন করো, তোমার স্কেল ব্যবহার করে যখন করবে তখন আর এরকম হবে না। আমি তো এখানে স্কেল ব্যবহার করছি না,
আর কি আর আছে আমাদের, এই দুটাকে সংযোগ করতে, এই দুটা রেখা। ঠিক আছে, তাহলে আমি যদি একটু আরো ভালোভাবে লিখি, তাহলে এই যে 6,0 এই বিন্দুতে আসলে এই দুটি রেখা কি হবে, কাট হবে। ঠিক আছে, এরকম এই বিন্দুতে 6,0 বিন্দুতে কাট হবে। মানে এখন কি বলেছে, প্রথমে বলছে যে এই রেখাগুলো সঙ্গত কিনা। আমরা বলবো যেহেতু এখানে এই গ্রাফ লেখার পর আমরা কি বলবো, প্রথমে সেটা সঙ্গতি কিনা তার উত্তর দিয়ে দেব। আমরা বলবো যেহেতু, কেন সঙ্গত হবে, যেহেতু রেখাগুলো একবার কাটাকাটি করছে। বলবো যেহেতু রেখাগুলো একবার কাটাকাটি করছে, ছেদ করছে, তাহলে তাই সেগুলো কি সঙ্গত। আর সঙ্গত হওয়ার পর তাদের সমাধানটা কি হবে, যে সঙ্গত হয়ে গেল তো, সঙ্গত তো সমাধানটা কি, আমরা দেখছি এই বিন্দুটা এই উভয় রেখার উপরে আছে, তাহলে সেটি 6,0 সেই বিন্দুটির সমাধান হবে। এবং সমাধান কি হবে, সমাধান হবে এরকম বলতে পারি আমরা, x = 6 এবং y = 0। মানে এই দুটি সমীকরণের মধ্যে যদি x এর জায়গায় যদি 6 রেখে দিই এবং y এর জায়গায় যদি আমরা 0 রেখে দিই, তাহলে ইজি হয়ে যাবে। যেমন তোমরা এখান থেকে দেখতে পাবে x 6 আর y 0 রেখে দিই, এখানে 6 রাখলাম, এখানে 0 রাখলাম, এটা তো 0 হয়ে গেল। মানে 6 = 6, LHS = RHS, মানে বাম পক্ষ ডান পক্ষ হয়ে গেল, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। এই ক্ষেত্রেও দেখি আমরা 6 এখানে বসালাম, তাহলে x 6 বসালে কি হবে 12, মাইনাস y কি y 0 বসালে এটা তো সম্পূর্ণ 0, মানে 12 = 12 হয়ে গেল। এটার ক্ষেত্রে কি হলো, এই একই বিন্দু এই উভয় সমীকরণের কি সমাধান, তাই সেটা হলো এই জোড়ারেখিক সমীকরণের সমাধান। এখন চলো এর পরেরটা দেখি ঠিক তেমন। উদাহরণ ভাই কি বলছে, আমি তোমাদেরকে এখানে প্রশ্ন দিচ্ছি, তোমরা দেখো যে লৈখিকভাবে নিচে জোড়া সমীকরণগুলোর অদ্বিতীয় সমাধান বা কোনো সমাধান নেই বা অসংখ্য সমাধান আছে নির্ণয় করো। মানে এক জোড়া আমাদের সমীকরণ দিচ্ছে এবং দিয়ে বলছে যে সেগুলো এই তিনটি যে কন্ডিশন আছে সেগুলোর মধ্যে কোনটি হবে, লৈখিকভাবে করতে হবে। a1/a2 b1/b2 এগুলো ইউজ করে না, শুধু কিছু না, আসলে আমাদেরকে বলছে এটা লেখ অঙ্কন করো। আর লেখ অঙ্কন করার পরে আমরা জানি তিনটা কন্ডিশন হয়, তিনটা কেস হয়। তিনটা কেসের মধ্যে যে কেস মিল হবে, মানে যদি একবার ছেদ হয় বা যদি সমাধান থাকে বা যদি একটার উপরে অন্যটি থাকে, তাহলে সেই অনুযায়ী আমরা লিখে নেব। তা কি আমি এটা লিখবো না, কারণ আগের ক্লাসে অনেক লেখ করিয়েছি, এখানেও একটা লেখ করিয়েছি। এটা যদি হার্ড হয় তাহলে আমি অবশ্যই করাবো। প্রথমে দেখে নিই, চলো লেখ তোমরা করবে কিন্তু, ঠিক আছে। যেমন 5x - 8y + 1 = 0, 5x - 8y + 1 = 0 একটা। আর অন্যটা দেওয়া আছে 3x - 24/5, 3x - 24/5 y + 3/5 = 0। এই দুইটা সমীকরণ খুব ইজি। তাহলে আমরা কি করব, প্রথমে একটা কথা দেখো, এই সমীকরণকে এই যে ভগ্নাংশ আছে যে সহগ, এই ভগ্নাংশকে আমরা প্রথমে শেষ করে নিই, কারণ তাহলে আমাদের এই যে বিন্দু যে আমাদের বের করতে হয় 4টি বিন্দু, এটার ক্ষেত্রে 2টা, এটার ক্ষেত্রে 2টা, সেটা আমাদের পক্ষে খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ভগ্নাংশকে প্রথমে আমরা সরিয়ে নিই। আর ভগ্নাংশ সরিয়ে নেবো কীভাবে, দেখো এই নিচে কি আছে 5 আছে, এই নিচের 5টাকে যদি আমরা সরিয়ে নিতে পারি, এই একটা রাস্তা আছে, ইজি একটা মেথড আছে যে 5টাকে সরিয়ে নিতে হলে উপরে কি করতে হবে, 5 পূরণ করতে হবে এই ক্ষেত্রে এবং এই ক্ষেত্রে, সিম্পল 5 পূরণ করে দিলাম। এবং এই ক্ষেত্রেও কি হবে, সেম একই 5 পূরণ হবে। তাহলে 5, এটার জন্য 5 পূরণ, এটা 5, এটা 5, তাহলে সবটি ক্ষেত্রে যদি আমরা 5 পূরণ করে নিই তাহলে কি হয়ে যাবে, চলে যাবে। যেমন ধরো এভাবে, যেমন এটাকে আমরা কি লিখতে পারি, 15x 5 পূরণ করলে এটাকে 24 × 5/5 পূরণ করলাম না, এভাবে রেখে দিলাম। এটাকেও 23 × 5/5 0। তাহলে এই 5 এই 5 এই 5 এই 5 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কি 15x - 24y। আর ডান দিকেও কিন্তু আমাদের পূরণ করতে হবে, বাম দিকে যদি আমরা করি ডান দিকেও, কিন্তু আমি এখানে 0 কেন লিখে নিলাম, কারণ আমি জানি যদি 0-এর সঙ্গে যদি আমি 5 পূরণ করি আবার ফলটা কি হবে, 0 হবে। তাই আমরা যদি 1 বা 2 কিছু থাকতো তাহলে এখানে কিন্তু ফলটা চেঞ্জ হতো। ঠিক আছে,
তাহলে 15x মাইনাস 24y প্লাস 3 ইকুয়ালস টু 0, এই সমীকরণ এই হয়ে গেল। তাহলে এটাকে আমরা কি বলে দিই 1, এটাকে আমরা কি বলে দিই 2। এটাকে আরও আমরা একটু সলভ করতে পারবো। দেখো আরও যদি আমরা একটা যদি 3 দিয়ে যদি ডিভাইড করে দিই, কারণ 15, 24 এবং 3 উভয় প্রতিটি সহগকে 3 দিয়ে ভাগ হচ্ছে। যত সিম্পল করব আমরা, যত ছোটো করব, তত আমাদের অঙ্ক করতে আমাদের সুবিধা হবে, ভালো হবে, ঠিক আছে। তাই আমরা যেহেতু দেখছি 15, 24 এবং 3 সকল সহগকে 3 দ্বারা ভাগ হবে, তাহলে আমরা 3 দ্বারা ভাগ করে নিই। এটাকে যদি 3 দিয়ে ভাগ করি কী হবে 5x, এটাকে যদি 3 দিয়ে ভাগ করি 8y, এটাকে যদি 3 দিয়ে ভাগ করি 1 ইকুয়াল টু 0। 3 5 15, 3 8 24, 3 1 3, আর এটাকে আমরা 2 বলে নেব। এ হয়ে গেল। এখন এই দুইটা ইউজ করে তোমরা কি করো, গ্রাফ অঙ্কন করো, ঠিক আছে। এই দেখো এখানে কি হলো 5x মাইনাস 8y প্লাস 1 ইকুয়াল টু 0, 5x মাইনাস 8y প্লাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে মানে কি হয়ে গেল, সেম একই সমীকরণ হয়ে গেল। তাহলে একই সমীকরণ যদি হয়, যদিও আমাদেরকে বলছে যে তোমরা লেখাঙ্কন করো, সেই করো, সংগত অসংগত কি সেটা বলো, আমরা এখন আর লেখাঙ্কন করবো না। আমরা ডাইরেক্ট বলতে পারি, আমরা বলবো যে যেহেতু সমীকরণ 1 এবং 2 কি অনুরূপ মানে একই, সেম একটা অন্যটার মতো, ঠিক আছে। তাহলে কি হবে, যদি একই যদি সমীকরণ হয়, তাহলে এই দুইটা রেখা যদি অঙ্কন করে, তাহলে তার লেখ তো একটির উপরে ইউনিটি থাকবে। এরকম না যে সমাধান হবে না, মানে লেখ যদি আমরা অঙ্কন করি, তাহলে প্রথম রেখার ক্ষেত্রে যে রেখা হবে, পরেরটা ক্ষেত্রে ঠিক একই রেখা হবে, তো একটার উপরে অন্যটা। তাহলে কি হয়ে গেল, আমাদের নির্ভরশীল সমীকরণ হয়ে গেল, নির্ভরশীল সমাধান হবে, আর সেটা সন্নিপতি হবে, একটা রেখা অন্যটার উপর সন্নিপতি হবে। তাহলে যেহেতু সমীকরণ 1 এবং 2 অনুরূপ, তাই তাদের লেখ সন্নিপতি হবে, সিম্পল। এবং আমাদেরকে কি বলেছিল, শুধু সমাধানে কিছু কথা বলেছিল কি, আচ্ছা কোনো সমাধান নেই বা অসীম সংখ্যক সমাধান নির্ণয় করো। সুতরাং আমরা তাহলে যদি সন্নিপতি হয়, তাহলে আমরা জানি অসীম সংখ্যক সমাধান, আমরা তাহলে এখন লিখে দিই, সুতরাং তাদের মধ্যে অসীম সংখ্যক সমাধান থাকবে। খুব ইজি তো, বুঝতে পারছো আশা করে। কারণ আগে তো আমরা সন্নিপতি আর এই যে ছেদ, একটি বিন্দুতে ছেদ করা আর সমান্তরাল, সেগুলো বুঝিয়ে নিয়েছি প্রথমে ক্লাসের শুরুতে, তাই এখন সেগুলো হচ্ছে আর কিছু। তাহলে উদাহরণ 5 শেষ হয়ে গেল। এখন উদাহরণ 6-এর দিকে আমরা দেখি। 6-এ আমাদেরকে কি বলছে, তোমাদেরকে প্রশ্ন এখানে দিচ্ছি আমি, ঠিক আছে। 6-এ আমাদেরকে বলছে যে কিছু প্যান্ট এবং ঘাগরা ক্রয় করবার জন্য চম্পা একটি সেলে গেল, না সেল চলছে, সেখানে গেল যে কিছু প্যান্ট আর কিছু ঘাগরা কেনার জন্য। যখন তার বন্ধুরা তাকে বলল প্রত্যেকটির কতগুলো সে ক্রয় করেছে, সে উত্তর দেয় ক্রয় করা প্যান্টের সংখ্যার দ্বিগুণ থেকে ঘাগরার সংখ্যা 2 কম। মানে যতটা প্যান্ট কিনেছে তার ডাবল করলে যে হবে সংখ্যা, সেটা থেকে 2টা কম সে কি কিনেছে, ঘাগরা কিনেছে, সিম্পল। আবার ক্রয় করা প্যান্টের সংখ্যার 4 গুণ থেকে ঘাগরার সংখ্যা 4 কম। আবার ক্রয় করা প্যান্টের সংখ্যার 4 গুণ থেকে ঘাগরার সংখ্যা 4 কম। আর ঠিক একই কথাকে আরও একটু বাড়িয়ে বললাম। তাকে যে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি কতটা ঘাগরা এবং কতটা প্যান্ট কিনেছো, প্রথমে বললো যে আমি ক্রয় করা যে প্যান্ট কিনেছি সেই প্যান্টের দ্বিগুণ থেকে আর 2 কম সংখ্যক, আমরা মানে যতটা প্যান্ট কিনেছি তাকে ডাবল করে তার থেকে 2টা কম করলে যত হবে ততটা আমি ঘাগরা কিনেছি। এরপরে আবার বললো যতটা প্যান্ট কিনেছি আমি তাকে যদি 4 গুণ করি এবং পরে আবার যদি 4 কমিয়ে দিই, ঠিক আছে, তাহলে যে সংখ্যা হবে সেই সংখ্যক আমি কি কিনলাম, আমি আমাদের ঘাগরা কিনলো, ঠিক আছে। চম্পা কতগুলো প্যান্ট এবং ঘাগরা ক্রয় করেছিল তার বন্ধুদের নির্ণয় করতে সাহায্য করো, সিম্পল। তাহলে সে প্যান্ট কতটা কিনেছিল আমাদের জানা আছে কি নেই, আমরা ধরে নেব যে সে প্যান্ট কতটা কিনেছিল x সংখ্যক। যদি প্যান্টের সংখ্যা যদি আমরা জেনে নিই, তাহলে আমরা অটোমেটিক্যালি প্রথম একটা বুঝে নেব যে প্যান্ট যদি সে x কেনে, তাহলে প্রথম যে বলেছিল ডাবল করে 2 কম, তাহলে ঘাগরা সে কী করবে, এই প্যান্টের সংখ্যাকে আমরা 2 গুণ করে নেব, তার থেকে 2 কম করিয়ে নেব, এই হবে তার ঘাগরার সংখ্যা, একটা কথা। আরও একটা সে কী বলেছে, এই প্যান্টকে যদি 4 গুণ করা হয়, তাহলে 4 গুণ থেকে যদি আবার 4 বিয়োগ করা হয়, তাহলে সেটা কী হয়ে যাবে,
গাগরার সংখ্যা। খুব সিম্পল, খুব ইজিভাবে আমরা করতে পারবো, ঠিক আছে। তাহলে চলো প্রথমে আমরা কি ধরি পেন্টের সংখ্যা আমরা ধরি একটি পেন্টের সংখ্যা, মানে সরি একটি পেন কি মানে পেন্টের সংখ্যা, সে পেন কতটা ক্রয় করেছিল আমাদের তো জানা নেই, আমরা ধরি এক্সটি হয়ে গেল। এবং গাগরা কতটি তাও তো জানেনি আমাদের, তাহলে আমরা গাগরার সংখ্যা ওয়াই। তাহলে আমাদের প্রশ্ন মতে কি হবে, আমাদের প্রশ্ন মতে প্রথমে সে কি বলেছিল, সেই যে আমাদের প্রথমে একবার বলেছিল যে গাগরা সংখ্যা মানে ওয়াই সেটা কিসের সমান, প্যান্টের সংখ্যার 2 গুণ করে, মানে আমি 2 গুণ করে নিলাম তার থেকে 2 কম, এই একটা সে বলেছিল প্রথমে। এবং পরে কি বলেছিল, এই গাগরা সংখ্যা মানে ওয়াই সেটা প্যান্টকে যদি 4 গুণ করা হয় তার থেকে 4 কম, এই মাইনাস, ঠিক আছে। এখন আমাদেরকে কি বলছে যে সে কতগুলো তার বন্ধুদের নির্ণয় করতে সাহায্য করো, সে কতটুকু প্যান্ট এবং গাগরা কিনেছে। খুব ইজি, আমাদেরকে তো সমাধান করতে হবে, তো তাহলে সমাধান করে নিই। এখন পর্যন্ত আমরা কি লেখ দিয়ে সমাধান বের করতে পারছি, তাহলে লেখ আমরা ব্যবহার করব। আমরা প্রথমে কি করব, এখানে 2x - 2 না মানে এটাকে যদি আমরা আরো একটু যদি সলভ করি তাহলে কি হবে, যখন এটাকে যদি করি তাহলে কি হবে 2x - y 2x - y - 2 = 0, এটা হয়ে যাবে, ঠিক আছে 1। আর আমরা পরের যে বলেছিল যে এই গাগরা সংখ্যা কিসের সমান, 4 গুণ করে 4 বিয়োগ করার সমান, তাহলে এটা থেকে আমরা কি বলতে পারি 4x - y - 4 = 0, এরকম হবে। মানে আমরা কি বললাম, a1x + b1y + c1 = 0, a2x + b2y + c2 = 0, এই আকারে সাজিয়ে নিলাম আদর্শ রূপ, ঠিক আছে। মানে এদিক সেদিক করে যখন তোমরা সাজাবে তখনও সেম একই পাবে, তোমরা রাফে করে নেবে, ঠিক আছে। এখন যদি আমরা গ্রাফ অঙ্কন করি তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের দুটি বিন্দু বের করতে হবে। 2x - y - 2 = 0 ক্ষেত্রে আমরা x এবং y দুটি বিন্দু বের করি, x এবং y। যদি এই ক্ষেত্রে যদি আমরা x যদি আমরা 0 রেখে দিই, y = কত হবে -2, তাহলে x 0 হলে y = -2, আর y যদি আমরা 0 রেখে দিই x = 1, y 0 রাখলে x = 1। আর এই ক্ষেত্রে যদি আমরা দেখি 4x - y - 4 = 0, তাহলে বিন্দু কি হবে x আর y, x কে যদি 0 রেখে দিই y = -4, x কে 0 রাখলে y - 4 হবে, y কে যদি 0 রাখি x = 1 হবে। এখন লেখ করলে আমরা বুঝতে পারবো যে কাটাকাটি কোথায় করছে বা করছে না। এখানে বলবো এই যে আগে যে বলেছিলাম আমরা কি 0, -2, এরপরে 1, 0, এরপরে 0, -4 এবং 1, 0 বসিয়ে লেখ অঙ্কন করবে। এটা তোমরা এখন এটা যদি নাও লেখো তাহলে কোনো প্রবলেম হবে না। এখন যদি এই দুইটা লেখার পরে যদি লেখ ডাইরেক্ট করে নাও তাহলে হবে এই অঙ্কর ক্ষেত্রে এখন থেকে, ঠিক আছে। আর যে অঙ্কতে তোমাদেরকে বলবে যে তোমরা লেখ অঙ্কন করো তখন সেটা লাগবে, ঠিক আছে। তাহলে x এর হাইয়েস্ট ভ্যালু কোথায় যাচ্ছে আমরা দেখছি x 1 পর্যন্ত যাচ্ছে, তাহলে আমরা শুধু 1ই ধরে নিই, আর একটু বড় গ্যাপ রেখে করে ধরলেও কোনো প্রবলেম হবে না, যেমন এখানে। আর y হাইয়েস্ট -4 অবধি যাচ্ছে, তাহলে আমার এই লাইন দ্বারা হবে না, সেটাকে আমার x হাইয়েস্ট কত 1 আর y হাইয়েস্ট 1, 2, 3 একটু ছোট হয়ে যাচ্ছে, তো টোটাল তো হবে না, x কে যেভাবে নিয়েছিলাম ঠিক তেমনই নিতে হবে 1, 2, 3, 4।
এখন দেখো এখন বিন্দু কি একটা হলো 0,2, তাহলে 0,-2 মানে x0 আর y1 -2 এই বিন্দু, চলো হয়ে গেল। একটা হলো 1,0 x1 আর y0 মানে এই বিন্দু। তাহলে এই দুটা বিন্দু মিলে এই সমীকরণ 1 এর কি লেখ হবে, তাহলে এভাবে হবে, ঠিক আছে। এরপরে 0,-4 মানে এই বিন্দু, আর 1,0 মানে আবার এই বিন্দু, তাহলে কি হবে এরকম হবে। মানে আমার তো আর মানে স্ট্রেট হচ্ছে না, তোমরা করলে এরকম স্ট্রেট করে নেবে, ঠিক আছে। মানে আমরা লেখ অঙ্কন করার পর আমরা কি দেখতে পাচ্ছি যে লেখ দুটো কোথায় কাটাকাটি হচ্ছে, এই বিন্দুতে। বিন্দুটা কি আমাদের 0,1 না 1,0, ঠিক আছে। বিন্দুটা হলো আমাদের 1,0। তাহলে কি কি বলেছিল যে নির্ণয় করে যে প্যান্ট এবং অতএব সমাধান কি, অতএব সমাধান 1 এবং 2 এর সমাধান হবে x = 1 এবং y = 0। খুব সিম্পল। লেখ থেকে আমরা পাই, লেখ থেকে আচ্ছা এখানে কিন্তু সমীকরণ দুটো তোমার লিখতে হবে। এই প্রথম যেটা এই তো 2x - y - 2 = 0, সেটা লিখতে হবে এরকম 2x - y - 2 = 0। পরেরটা হলো এই লিখতো, তাহলে 4x - y - 4 = 0, 4x - y - 4 = 0। তাহলে লেখ থেকে পাই কি পেলাম, লেখ থেকে সমীকরণ 1 এবং 2 এর সমাধান, ভেরি সিম্পল। সমীকরণ 1 এবং 2 এর সমাধান, সমাধান কত, x = 1 এবং y = 0, তাহলে হয়ে গেল। তাহলে x আর y কি ছিল আমাদের, এই যে সে প্যান্ট কতটি কিনেছিল এবং গাগরা কতটি কিনেছিল। তাহলে প্রশ্নের জবাব কি হবে, উত্তরটা কি হবে, সে কতটি প্যান্ট কিনেছিল আমরা বলবো যে শেষে। অতএব চম্পা, শেষে কনক্লুশন লাইন এখানে এভাবে লিখবে, অতএব চম্পা তাই তো কোনো কোনো মানুষ যে একটু মানে ফাজলামি টাইপের মানুষ, যখন সে একটা প্যান্ট কিনেছে এবং কোনো গাগরা কিনেই নেই, তখন বন্ধু বান্ধব এসে যখন বলে আচ্ছা তুমি তো আজকে গাগরা এবং প্যান্ট কিনতে গিয়েছিলে, কতটি গাগরা কিনলে এবং কতটি প্যান্ট কিনলে, তখন সে এরকম মানে জবাবটা দেবে, আমি যতটি প্যান্ট কিনেছিলাম তার ডাবল করে তার থেকে 2 কম হলে আমাদের কি হবে, গাগরা হবে। 4 গুণ করলে 4 কম করলে আমার কি হবে, এরকম হবে। তাহলে চলো এরপরে কি, এরপরে অনুশীলনী 3.2, ঠিক আছে। অনুশীলনী 3.2 আমি সবটি করাবো না, এরকম গ্রাফ কিছু কিছু যখন যে জায়গায় ছাড়া লাগবে আমার দরকার সেগুলো ছেড়ে দেব, কিছু কিছু আমি অঙ্ক তোমাদেরকে ছেড়ে দেব, তোমরা কিন্তু সেগুলো করবে, ঠিক আছে। অনুশীলনী 3.2 প্রথম প্রশ্নটা কি দেওয়া আছে, নিচের সমস্যাগুলোতে জোড়ারৈখিক সমীকরণগুলো গঠন করে এবং লৈখিক ব্যবহারের সমাধান নির্ণয় করো। জোড়ারৈখিক সমীকরণ গঠন করতে হবে মানে ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে সেটা আমাদের বীজগাণিতিকভাবে বর্ণনা করতে হবে, সেই যে আগে ক্লাসে দেখেছিলাম যেভাবে, ঠিক আছে। আর সেটাকে পরে লৈখিকভাবে ব্যবহারের সমাধান নির্ণয় করো। এখন কিন্তু লৈখিকভাবে বর্ণনা না, এখন লৈখিকভাবে কি সমাধান নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে চলো দেখে নিই, খুব ইজি, কোনো প্রবলেম হবে না। প্রথম প্রশ্নটি আমাদের দেওয়া আছে যে দশম শ্রেণীর, এখানে তোমরা এখান থেকে দেখতে পাবে দশম শ্রেণীর 10 জন ছাত্রছাত্রী অঙ্ক কুইজে অংশগ্রহণ করে, ক্লাস 10-এর 10 জন ছাত্র। যদি ছাত্রের সংখ্যা থেকে 4 জন বেশি হয় তাহলে কুইজে অংশগ্রহণ করে ছাত্র এবং ছাত্রীর সংখ্যা কত। যদি ছাত্রের সংখ্যা থেকে 4 বেশি, মানে মেয়েরা ছেলেদের থেকে 4 জন বেশি, তাহলে আমরা কতদিন আছে ছেলে এবং মেয়ে আমরা জানি না। তাহলে প্রথমে বলে নেব, ধরি ছাত্রের সংখ্যা x এবং এরপরে আমরা ধরে নেব যে ছাত্রীর সংখ্যা y, বাস হয়ে গেল, এই তো। তাহলে প্রশ্নের মধ্যে কি আছে, প্রশ্নের মধ্যে মানে প্রশ্নতে এই বিষয়ে ডিটেলস কি দেওয়া আছে, এই কথা দেওয়া আছে যে 10 জন ছাত্রছাত্রী মানে ছাত্র এবং ছাত্রীর সংখ্যা মিলে কতজন হবে, 10 জন। মানে ছাত্রের সংখ্যা যদি x আর প্লাস ছাত্রীর সংখ্যা যদি y থাকে তাহলে মিলে কতজন হবে, 10 জন।
এই একটা হয়ে গেল। ছাত্র এবং ছাত্রীর সংখ্যা 10 জন, 10 জন অঙ্ক কুইজ অংশগ্রহণ হলো। এরপরে কি বললো, যদি ছাত্রীর সংখ্যা থেকে 4 জন বেশি, মানে ছাত্রীর সংখ্যা কি, এই যে ওয়াই এবং আর কি ওয়াই, সেটা ছাত্রের সংখ্যা থেকে মানে এক্স থেকে কত বেশি, 4 বেশি, মানে x+4। এই যে খুব সিম্পল না, এত সিম্পল। কি করলাম আমরা, কিছুই তো করলাম না। এই বলে দিয়েছিল ছাত্র এবং ছাত্রীর সংখ্যা 10, তারপরে বললো ছাত্রী মানে মেয়েদের সংখ্যা, ছেলেদের সংখ্যা থেকে 4 বেশি। তাহলে ছেলেদের সংখ্যা থেকে আমি 4 যদি যোগ করে নিই, সেটা কিসের সমান হয়ে যাবে, মেয়েদের সংখ্যা সমান হয়ে যাবে। এখন এটা তো অলরেডি আমাদের কি আছে, এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 বা এরকম বলে নিতে পারে, এই একটা আছে, এটা ওয়াই হিসাবে আছে। সেটাকে যদি একটু আমি ঠিক করে নিই তাহলে কি হবে, এক্স প্লাস এক্স মাইনাস 4 বা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু -4 এরকম হতো। তোমরা বললে এটা কিভাবে হলো, একটু তোমার এদিক সেদিক করে নেবে, একবার দেখিয়ে দিই। চলো, x+4, এখান থেকে যদি আমি এক্স, তাহলে ওয়াইকে যদি সেদিকে সরিয়ে নিই, আর 4কে যদি এদিকে নিয়ে আসি, 4কে এদিকে নিয়ে আসলে কি -4, আর এক্স তো সেদিকে আছেও, 4 এসে গেলো, আর কিছু নেই। আর ওয়াইকে যদি আমি এদিকে সরিয়ে নিই তাহলে কি হবে -y, আর এটাকে যদি ডান দিক বাম দিক যদি করে নিই তাহলে কি হবে, x y ইকুয়াল টু -4। এই যে ঠিক। তাহলে চলো, এই তো হয়ে গেল আমাদের কি বীজগণিতিক বর্ণনা। এখন কি বললো যে লৈখিকভাবে গঠন করে এবং লৈখিকভাবে উহাদের সমাধান নির্ণয়। এখন এগুলো তোমরা লেখ অঙ্কন করবে, খুব সিম্পল। লেখ অঙ্কন করা কিভাবে হয়, তো এখানে x+y ইকুয়াল টু 10, এখানে xy বিন্দুগুলো বের করবে, ঠিক আছে। x যদি 0 রাখি y10, আর y যদি 0 রাখি x10, মানে বিন্দু পেয়ে গেলাম। আর এখান থেকে x মাইনাস ওয়াই ইকুয়াল টু -4 এর ক্ষেত্রে আমাদের কি হবে, x যদি 0 রাখি y4, ঠিক আছে, y যদি 0 রাখি x -4। এখন তোমরা এই যে সমীকরণ দুটি এখান থেকে যদি তোমরা বিন্দুগুলো বসিয়ে, কি বিন্দু, 0,10 আর 10,0 আর 0,4 আর -4,0, এই বিন্দুগুলো বসিয়ে যদি লেখ কাগজের সাহায্যে বা এমনিতেই স্কেল খুব সুন্দরভাবে যদি ব্যবহার করে যদি করো, তাহলে তোমরা পাবে কি 7,3, মানে উভয় লেখ 7,3 এর মধ্যে কাটাকাটি করছে, মানে 7,3, মানে x এর ভ্যালু কত হবে 7 এবং y এর ভ্যালু কত হবে 3। এখানেও 7 থেকে 7 + 3 = 10 হয়ে যাবে, এখানেও 7 - 3 মানে 3,7, সরি 7,3 না 3,7 হবে, ঠিক আছে। মানে x এর মান 3 আর y এর মান 7 হয়ে গেল। তাহলে আর এই তো হয়ে গেল আমাদের। এরপর আমাদেরকে কি বললো, তাহলে বলেছিল যে ছাত্রছাত্রীর সংখ্যা কত, মানে ছাত্র এবং ছাত্রীর সংখ্যা কত। যে হলো আমাদের সমাধান কি আসবে, 3,7 আসবে, তো মানে x = 3 আসবে, y = 7 আসবে। এই যে আগে যেটা করেছিলাম ঠিক তেমনি, জাস্ট তোমরা গ্রাফ অঙ্কন করো, এরপরে 3,7 দেখবে এই দুইটা রেখা কি কাটাকাটি করছে। তাহলে x = 3 এবং y = 7, তাদের সমাধান হয়ে যাবে। আর x আমরা কি ধরেছিলাম, ছাত্রের সংখ্যা, তাহলে বলে নেব অতএব শেষে কি হবে, ছাত্রের সংখ্যা = 3 আর ছাত্রীর সংখ্যা = 7, শেষ। এই তো, এই যে বলেছিল যে ছাত্রের সংখ্যা থেকে 4 বেশি, ছাত্রটি হলে ছাত্রীর 4 বেশি। তো তাহলে চলো পরেরটা এরকম আমরা দেখব। তাহলে 2 নম্বর কি বলছে, 5টি পেন্সিল এবং 7টি কলমের মূল্য 50 টাকা, অপরপক্ষে 7টি পেন্সিল এবং 5টি কলমের মূল্য 46 টাকা। একটি পেন্সিল এবং একটি কলমের মূল্যগুলো খুব ইজি। একটি পেন্সিলের মূল্য x, একটি কলমের মূল্য y, ঠিক আছে। তাহলে এরকম আমরা ধরে নেব, কারণ জানা নেই তো, খুব ইজি। এগুলো তো তোমরা অলরেডি ক্লাস 9 খুব বেশি করে এসেছো, তাহলে পারবে। একটি পেন্সিলের মূল্য কত, x টাকা, এবং একটি কলমের মূল্য y টাকা, বাস হয়ে গেল।
এখন কি, এখন প্রশ্ন মধ্যে আমাদেরকে কি বলছে, 5টি পেন্সিল আছে এবং 7টি কলমের মূল্য 50 টাকা। তো সেটা প্রশ্নতে দেওয়া আছে, তাহলে আমরা এখানে লিখে নেব প্রশ্ন মতে কি 7টি পেন্সিল, মানে একটি পেন্সিলের মূল্য যদি 7 হয়, এক্স হয়, তাহলে 7টি পেন্সিলের দাম কত হবে, 7x। 7 গুণ তো এক্স এর 7 গুণ হয়ে গেল। আর প্লাস প্লাস করবো, কারণ পেন্সিল এবং কলম কিনে মোট কত হয়েছিল, তাই প্লাস করলাম। এখন কলমের দাম কত, না 7টি পেন্সিল না, 5টি পেন্সিল, তাহলে 5টি পেন্সিল এই যে 5x প্লাস, এবং 7টি কলম, একটি কলম y, তাহলে 7টি কলম 7y ইকুয়াল টু 50 টাকা। এটা দেওয়া আছে। আর কি, আর দেওয়া আছে 7টি পেন্সিল এবং 5টি কলমের মূল্য 46 টাকা। 7টি পেন্সিল এবং 5টি কলমের মূল্য 46 টাকা, তাহলে 7টি পেন্সিল এবং 5টি কলমের মূল্য 46 হলো। এখন বলছে যে একটি পেন্সিল এবং একটি কলমের মূল্য, মানে এই যে এক্স এবং ওয়াইটা আমরা বের করলি হয়ে যাবে। এখন কথা হলো এক্স এবং ওয়াই মানে কি, মানে এখানে সমাধান, উভয় সমীকরণে এক্স এবং ওয়াই এর ভ্যালু কত হবে সেটা আমরা গ্রাফ দিয়ে করবো, কারণ এখন আমরা শুধু গ্রাফিক্যালি শিখেছি, আর গ্রাফিক্যালি একটু সোজাও অনেক ক্ষেত্রে। পরে আমরা যখন আরও করব তখন সেখানে আমরা এলজেব্রিক্যালি বা বীজগণিতীয় ভাবে করব, ঠিক আছে, প্রতিস্থাপন উপায়ন এগুলো ব্যবহার করে। তাহলে এখন আমরা যদি করি, তাহলে 5x প্লাস 7y ইকুয়াল টু 50, যে গ্রাফ অঙ্কন করার জন্য আমাদের এখানে কি করতে হবে, এক্স ওয়াই, এরপরে এরকম করে এক্স এর যদি 0 রেখে দিই, তাহলে 7y ইকুয়াল 50, 50/7, তাহলে 7 দিয়ে 50কে যাচ্ছে না, তাহলে মানে এক্স 0 রাখলে হবে না, ভগ্নাংশ হয়ে যাবে। x1 রাখলে হয়ে যাবে 45, 45 7 42, 7 দিয়ে আবার 45কে ভাগ যাবে না, তাহলে 2 1 দিলে হচ্ছে না, 2 দিয়ে 10 হবে, এখানে 40 হয়ে যাবে, হবে না, ঠিক আছে। 3 দিলে এখানে হবে 15, আর এখানে হয়ে যাবে 35, 5 7 35, এটা হবে। মানে কি, মানে এক্স এর জায়গায় আমরা যদি 3 রেখে দিই, তাহলে এখানে হয়ে গেল 15, মানে 7y ইকুয়াল টু হয়ে যাবে 35, তাহলে y ইকুয়াল টু হয়ে যাবে 5, ঠিক আছে, y ইকুয়াল টু 5। এরপরে যদি আমরা y কে যদি 0 রেখে দিই, তাহলে x কত হবে, y কে 0 রাখলে x 10 হবে, মানে 5 10 50, এই একটা। আর এখানে 7x প্লাস 5y ইকুয়াল টু 46 হলে আমরা কি বলতে পারি, xy, তাহলে x ইকুয়াল টু যদি 3 রাখি, তাহলে 3 সাথে 21, 46 থেকে 21 বিয়োগ করলে কত হবে, 20 25, ঠিক আছে। মানে x ইকুয়াল টু যদি আমরা 3 রাখি, y ইকুয়াল টু কত 25, তো 25, আর 25কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে y ইকুয়াল টু 5 হবে, ঠিক আছে। তোমরা রাফে করে নেবে একটু দেখে। আর এখানে যদি আমরা y ইকুয়াল টু যদি 0 ধরে নিই, তাহলে x ইকুয়াল টু 46/7 হচ্ছে না, y ইকুয়াল টু যদি 2 ধরে নিই, তাহলে x ইকুয়াল 36/7 হচ্ছে। 8 দিয়ে যদি নিই আমরা 7 8 56, তাহলে এখানে 10 হয়ে যাবে। মানে এখানে যদি x ইকুয়াল টু যদি আমরা 8 রেখে দিই, তাহলে এটা হয়ে যাবে 7 8 56, আর এদিকে গেলে -10 হয়ে যাবে, -10/5 মানে -2। এই দুইটা আমরা বিন্দু পেয়ে গেলাম। তাহলে কি 3,5 10,0 আর 3,5 আর 8, -2 এগুলো বসে, ঠিক আছে। এগুলো বসিয়ে এখানে তোমরা লেখ অঙ্কন করবে, ঠিক আছে। এগুলো বসিয়ে লেখ অঙ্কন করবে, আমি লেখটাও তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এই লেখের মধ্যে তোমরা দেখতে পাবে যে এই যে 3,5 বিন্দুতে কি হচ্ছে, কাটাকাটি হচ্ছে, ঠিক আছে। তাহলে 3,5 বিন্দু যদি কাটাকাটি হয়, ঠিক আছে, লেখটা প্রথমে তোমার তুলে নাও। আমি এখানে, আচ্ছা এখানে আমি কনক্লুশন লাইনটা লিখে নিই, 3,5 বিন্দু, তাহলে মানে x এর মান কত, মানে এই দুটি সমীকরণের সমাধান কি, প্রথমে আমরা বলতে পারি সমীকরণ 1 এবং 2 এর সমীকরণ 1 এবং 2 এর সমাধান হলো, এরকম বলবো আমরা, ঠিক আছে। সমাধান হলো x ইকুয়াল টু 3 এবং y ইকুয়াল টু 5, ঠিক আছে। 3 5 15, 5 7 35, 3 7 21, 3 5 15 আর 5 7 25, এদিকে দেবো 50-50 হয়ে যাবে, এবং 3 7 21 আর 5 5 25, 21 আর 25 46 হয়ে যাবে, এদিকে ডান দিকে 46। তাহলে কি আমাদের বলেছিল যে একটি পেন্সিল এবং একটি কলমের মূল্য কত, তাহলে এখানে বলবে অতএব একটি পেন্সিল এবং একটি কলমের মূল্য ক্রমে 3 টাকা এবং 5 টাকা।
তাহলে চলো এখন আমরা নেক্সট পরের 2 নম্বরে দেখি কি আছে। 2 নম্বর খুব ইজি। 2 নম্বরে কি বলছে আসলে, এই যে 3টা দিচ্ছে, আমি শুধু তোমাদেরকে দুইটা আমি করিয়ে দেবো, আর একটা তোমরা নিজেরা করবে। যেমন যে জোড়ারৈখিক সমীকরণ দিচ্ছে সেগুলো ছেদ করে কি, একটি বিন্দুতে ছেদ করে কি, যেমন তাদের লেখ না তাদের সন্নিপতি হয় কি, না তারা সমান্তরাল হবে, সেটা a1/a2 এই যে অনুপাত ব্যবহার করে আমাদের করতে হবে, মানে লেখ অঙ্কন করতে হবে না এখন। তাহলে কি, প্রথম আমরা যদি 1 নম্বরটা দেখি, 2/1 সমীকরণ কি দেওয়া আছে, 5x - 4y + 8 = 0, 5x - 4y + 8 = 0, আর কি 7x + 6y - 9 = 0, 7x + 6y - 9 = 0, এটাকে 1 দিয়ে দিই, এটাকে 2 দিয়ে দিই। এখানে আমরা কি কি a1 a2 b1 b2 আর c1 c2 কি কি আমরা এখান থেকে দেখতে পাই। এখানে বলতে পারবো কি a1 মানে এই যে x এর সহগ উপরের, তাহলে 5, a1 = 5, b1 কি b1 = -4 আর c1 কত 8 হয়ে গেল। আর a2 7, b2 6, c2 = -9। এই বুঝতে পারছো তো, a1 a2 খুব ইজি, আগের ক্লাসে অলরেডি বুঝিয়েছি। তাহলে এখন আমরা যদি দেখি, এখন আমরা কি দেখি, a1/a2 বের করি, a1/a2 = 5/7, ঠিক তো। আর b1/b2 বের করি, b1/b2 = -4/6, মানে এটাকে কী করতে পারবো, 2 দিয়ে ক্যান্সেল করতে পারবো, -2/3 -2/3। আর c1/c2 কি হবে, 8/9, মানে আমরা এরকম বলতে পারি -8/9, 8/9 মানে নিচে তো, নিচের সংখ্যাকে আমরা মাইনাস দিই না, সেটা আমরা উপরে দিকে দিলাম, এই যে -8/9। তাহলে কি দেখতে পাচ্ছি, a1/a2 নট ইকুয়াল টু b1/b2। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি লিখতেও লাগবে না আমাদেরকে, আমি একটু খেয়াল করিনি। যেমন a1/a2 যখনই দেখতে পেলাম যে নট ইকুয়াল টু b1/b2, তখন আর আমাদের c1/c2 বেরো করতে লাগবে না। এই যে একটু আগে বুঝিয়েছিলাম, আমরা কি বলবো, যেহেতু a1/a2 নট ইকুয়াল টু b1/b2, তাহলে কি বলছিল প্রশ্নটি, কি বলছিল যে কি হবে, কি হতে হবে বলছিল যে রৈখিক সমীকরণগুলোর রেখাগুলো একটি বিন্দুতে ছেদ করে সমান্তরাল আর সন্নিপতি তুলনাকে নির্ণয় করো। আমরা বলবো অতএব 1 এবং 2 একটি বিন্দুতে ছেদ করবে, বাস। কারণ একটু আগে তো দেখেছিলাম যে তোমরা লিখলে তোমাদের কপিতে যে এরকম যদি কন্ডিশন হয় তাহলে একটি বিন্দুতে ছেদ করবে, এবং সমাধান যদি করি তাহলে ইউনিক অদ্বিতীয় একটি সমাধান থাকবে। খুব ইজি। এরকম আমি যদি এখানেও তোমাদেরকে পরেরটা করিয়ে দিতে পারবো। 3 নম্বর, কেন তোমরা প্রশ্নটা দেখে নাও। প্রশ্ন কি দেখবে, 6x - 3y + 10 = 0, 6x - 3y + 10 = 0, এই হলো আমাদের এক। আরেকটা হলো 2x - y + 9 = 0, 2x - y + 9 = 0, এই হলো আমাদের 2। 2x - y + 9 আর 6x - 3y + 10, ঠিক আছে। তাহলে আমরা কি বলবো, এখানে খুব ইজি, a1 a2 b1 b2 c1 c2 বের করো, a1/a2 বের করো, b1/b2 বের করো, হয়ে যাবে। তাহলে এখানে কি a1 = আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিচ্ছি। এখন কি করব, এই যে এখানে মাইনাস কেন লিখলাম, কারণ -y মানে তার সহগ কি আছে 1, তাহলে আগের চিহ্ন মাইনাস আছে, তাহলে -1। আমরা এখন কি হলো, a1/a2 কি হবে 6/2, মানে 2 একে 2, 3 দুগুণে 6, মানে আসল রেজাল্টটা কি হলো 3। b1/b2, b1 হলো আমাদের -3, b2 হলো আমাদের -1, মাইনাসে মাইনাসে ক্যান্সেল হলে 3 হয়ে গেল। a1/a2 = b1/b2 হয়ে গেল। এরকম যদি ইকুয়াল হয়ে যায় তাহলে আমাদের c1/c2 দেখতে হবে, আর যদি ইকুয়াল না হয় তাহলে আমরা ডাইরেক্ট এভাবে লিখে নেব। এখন দেখবো যদি এটা c1/c2 যদি 3 এসে যায় তাহলে দুটা রেখা কি হয়ে যাবে, এই দুটা সমীকরণ সন্নিপতি হয়ে যাবে। a1/c2 যদি 3 না আসে, মানে নট ইকুয়াল টু যদি a1/a2 আর b1/b2 হয়, তাহলে সেটা সমান্তরাল হবে।
C1/C2 10/9। এই যে আমরা দেখলাম যে যেহেতু A1/A2 ইকুয়াল টু B1/B2 নট ইকুয়াল টু C1/C2, বাস। তাহলে আগে যে লিখলাম সেটার ভিত্তিতে আমরা কি বলতে পারি, অতএব 1 এবং 2 সমান্তরাল, বাস সমান্তরাল। হ্যাঁ, অতএব 1 এবং 2 সমান্তরাল। হয়ে গেল, চলো। এখন তোমরা পরে যে একটা আছে 2 নম্বর, সেটা তোমরা করবে। যদি তোমাদের বইয়ের সাথে মিলে না, তাই আমি তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি 2 নম্বরের প্রশ্নটা, সেটাও তোমরা করবে, ঠিক আছে। যেমন এই যে 9x + 3y + 12 = 0 আর 18x + 6y + 24 = 0। এখন চলো, নিচে জোড়ারৈখিক সমীকরণগুলো সঙ্গত বা অসঙ্গত হয় কিনা A1/A2 B1/B2 এবং C1/C2 অনুপাতগুলো তুলনা করে নির্ণয় করে। এখন একটা কথা দেখো, সঙ্গত আর অসঙ্গত আগে তো বুঝিয়েছি, এখন আবার বলে দিই। সঙ্গত কখন হবে? যখন সমাধান থাকবে। অসঙ্গত কখন হবে? যখন সমাধান থাকবে না। এখন সঙ্গত যখন সমাধান থাকবে, আমরা সমাধান দেখলাম দুই কেস থাকে সমাধান, মানে সমাধান থাকার। একটা হলো শুধুমাত্র একটা সমাধান থাকবে, যেমন এরকম একটা কেস। আরেকটা কি? আরেকটা হলো যে অসীম সংখ্যক সমাধান থাকবে, যে একটা উপরে একটা যদি সন্নিপতি হয়। তাহলে এই দুটি কেসকেও আমরা কি বলতে পারি? সঙ্গত বলতে পারি, কনসিস্টেন্ট বলতে পারি, ঠিক তো কথা। আর যদি আমাদের সমান্তরাল হয়ে যায় তাহলে আমরা বলবো সমাধান না। এখন এখানে বলছে যে কয়েক জোড়া সমীকরণ দিয়ে বলছে A1/A2 এগুলো ইউজ করে সঙ্গত কিনা সেগুলো আমরা দেখতে, শুধু বলছে সঙ্গত কিনা। তাই যদি আমাদের একবার যদি ছেদ হয় তাহলে আমরা বলবো সঙ্গত, এবং যদি আমাদের সন্নিপতি হয় তাহলে আমরা বলবো সঙ্গত। সন্নিপতির ক্ষেত্রে আমরা সাথে সাথে লিখে নেবো যে নির্ভরশীল সঙ্গত, ঠিক আছে। চলো, আমি ঠিক আগের মতো এখানে সবগুলো করাবো না, একটা একটা ছেড়ে, যেমন এখানে 5টা আছে, তো আমি শুধু 2টা বা 3টা করিয়ে দেবো, ঠিক আছে। তাহলে প্রথম 3x + 2y = 5, একটা 3x + 2y = 5, আর আরেকটা এটাকে আমরা 1 দিয়ে দিই, 2x - 3y = 7, 2x - 3y = 7। খুব ইজি, কিছু না। এই যে এখন যে 2টা করলাম ঠিক তেমনই। আমি 3টা না, আমি 2টা করাবো, আর 3টা তোমরা নিজেরা করবে, ঠিক আছে। 1 এবং আমি শেষেরটা করাবো। তাহলে এখানেও আগের মতো A1 = 3 ফাস্ট ফরওয়ার্ড করে নিচ্ছি। আচ্ছা, এখন দেখো এখানে আমি C1 = কি লিখলাম? -5, কিন্তু তোমরা বলবে C তো 5 আছে, তাহলে এটা আমাদের আদর্শ রূপে নেই। আমাদের আদর্শ রূপ কি ছিল? A1x + B1y + C1 = 0, এরকম তো। আর A2x + B2y আর একটা লাইন, মানে C1টা 0-এর দিকে ছিল, এখন কিন্তু এই Cটা 0-এর সেদিকে আছে। তাহলে আমরা এরকম লিখতে পারি, আমি যেভাবে লিখলাম। আর যদি তোমাদের ডাউটটাও যদি ক্লিয়ার করতে চাও বা কনফিউশন রাখতে চাও না, যেরকম আমরা দেবো না, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? এই লাইনটা লিখে সেটাকে আমরা আদর্শ রূপে নিয়ে যাব। যেমন 3x + 2y - 5 = 0, সেটাই এদিকে নিয়ে আসলাম। এবং আমাদের আরেকটা কি দেওয়া ছিল, মানে 2x - 3y = 7, 2x - 3y = 7, সেটাকে আমরা কীভাবে বলতে পারি? 3x - 3y - 7 = 0। এখন আমি A1, A2, B1, B2, C1, C2 সেগুলো ফাস্ট ফরওয়ার্ড করে লিখে দিই। এখন A1/A2টা কি হবে? 3/2, আর B1/B2টা কি হবে? 2/-3, মানে -3 হলে আমি নিচে দেবো না, উপরে দিয়ে দেবো। আর C1/C2টা কি হবে আমাদের? আচ্ছা, আর লাগবে না। কেন লাগবে না? কারণ এই যে প্রথম মিলছে না। আর যখন A1/A2 নট ইকুয়াল টু B1/B2 হলে আর কিছু দিতে হবে না, তাই আমরা বলবো যেহেতু A1/A2 নট ইকুয়াল টু B1/B2, অতএব কি বলেছিল আমাদের? সঙ্গত হয় কিনা আমরা বলবো অতএব সমীকরণ 1 এবং 2 সঙ্গত। বাস, সঙ্গত কখন হবে না? যদি A1/A2 = B1/B2 নট ইকুয়াল টু C1/C2, মানে সমান্তরালের ক্ষেত্রে। একটা হয়ে গেল। আর আমি শেষেরটা আমি করে দিই কিভাবে? শেষেরটা কত? 5।
প্রশ্ন দেওয়া আছে যে 4/3x plus 2y equal to 8, 4/3x plus 2y equal to 8, মানে এটাকে আমরা কি করতে পারি, তাহলে এদিকে নিয়ে আসতে পারি 4/3x, এদিকে নিয়ে আসতে পারি, দুইটা কাজ একসাথে করে নিই। এখানে একটা ভগ্নাংশ আছে, তো ভগ্নাংশকে আমরা এরকম করে নিই, এরকম করলে ভালো হবে, না করলেও কোনো প্রবলেম হবে না, কারণ a1/a2 b1/b2 এগুলোই তো বের করতে হবে। যদি করে নিই তাহলে আমাদের এমন কিছু আসে যায় না, ভালো হবে। তাহলে কি করতে হবে, মানে নিচে 3 আছে তো সেটাকে আমাদের মানে গায়েব করতে হবে, মানে তাহলে উপরে আমরা কি 3 পূরণ করে দেবো, সেই উপরের 3 এবং নিচে 3 ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু এরকম তো আমরা পারবো না, সবটির ক্ষেত্রে কি করে নিব, 3 পূরণ করবো এখানে এখানে এখানে, তাহলে আমাদের এই লাইনটার মধ্যে আর কোনো প্রবলেম থাকবে না। যদি শুধু এটার ক্ষেত্রে করি তাহলে সেটা গড়বড় হয়ে যাবে, ঠিক আছে, ইমব্যালেন্স হয়ে যাবে। তাহলে এটা যদি আমরা করি, এই ধরে নাও আমি এরকম পূরণ করলাম 4 × 3/3x, তাহলে আসলে রেজাল্টটা কি হবে আমি জানি 4x, তাই আমি এখানে কি দিচ্ছি 4x। এখানে এই দুইয়ের সঙ্গে আমি যদি 3টা পূরণ করি তাহলে 6y হয়ে যাবে, এইটার সঙ্গে যদি আমি 3টা পূরণ করি এটা 24 হয়ে যাবে, কিন্তু সেটাকে আমি ভিতরে লিখবো এরকম, একসাথে দুইটা কাজ করলাম, কিছু না, এই 8কে ভিতরে নিয়ে আসলাম আর সাথে সাথে আমি এই ভগ্নাংশটাকে মানে অখণ্ড সংখ্যা বানিয়ে আনলাম। আর পরেরটা কি দেওয়া আছে 2x plus 3y equal to 12, 2x plus 3y equal to 12, এই তো। আচ্ছা, আর এটাকে আমরা কি লিখতে পারি 2x plus 3y minus 12 equal to 0, 2। আর এই থেকে আমরা কি বলতে পারি a1/a2, এই যে ফাস্ট ফরওয়ার্ড, এটা কি এটা সন্নিপতি হয়ে যাবে। সন্নিপতি হলেও আমরা কি জানি সঙ্গত কিন্তু নির্ভরশীল, সঙ্গত কিন্তু নির্ভরশীল হবে। তাহলে ফাস্ট ফরওয়ার্ড করে আমি a1/a2 লিখে নিই, a1/a2 4/2 equal to 2 হয়ে যাবে। b1/b2 কি হবে, একইভাবে হবে 6/3, 3 দিয়ে উভয়টাকে ক্যান্সেল করলে রেজাল্টটা 2 হবে। আর c1/c2 ঠিক এমনই হবে 24/-12 মাইনাস ক্যান্সেল, 12 × 12 2 × 24 মানে 2 হয়ে গেল। আমরা বলবো কি, যেহেতু a1/a2 equal to b1/b2 equal to c1/c2, ঠিক আছে। প্রশ্নতে বলতে ছিল শুধু সঙ্গত না অসঙ্গত বলতে, আমরা বলবো তে এরকম হলে কি হয় সন্নিপতি হয়, তো সন্নিপতি হলে কি হয় অসীম সংখ্যক সমাধান থাকে মানে সঙ্গত, অর্থাৎ সমীকরণ 1 এবং 2 সঙ্গত, আর সাথে সাথে লিখে দিই কিন্তু নির্ভরশীল, মানে অদ্বিতীয় সমাধান থাকবে না, অসীম থাকবে, সঙ্গত কিন্তু নির্ভরশীল। এই যে নির্ভরশীল আগে পেয়েছিলাম, তো তোমরা বলতে পারবে না, বললে হবে না। এই বাকিগুলো তোমরা ঠিক তেমনই করে নেবে। যদি কোনো ক্ষেত্রে দেখো a1/a2 equal to b1/b2 not equal to c1/c2, সেক্ষেত্রে কি হলো সমান্তরাল, তাহলে এখানে কি লিখবে, অর্থাৎ সমীকরণ 1 এবং 2 অসঙ্গত। তো এই 3 নম্বর শেষ হয়ে গেল। এখন চলো 4 নম্বর কি, নিচে জোড়ারৈখিক সমীকরণগুলো কোনগুলো সঙ্গত অসঙ্গত, যদি সঙ্গত রৈখিক সমাধান নির্ণয় করো। আবার এই কি কথা যে নিচে জোড়ারৈখিক সমীকরণগুলো, এই 4 নম্বর সমস্ত তোমাদের কি হোমওয়ার্ক, কেন এই যে করলাম এখন 3 নম্বর, আসলে সেম একই কথা 2 নম্বর 3 নম্বরে যেগুলো করেছিলাম 4 নম্বরেও ঠিক তেমনই বলছে যে কি কোনগুলো সঙ্গত বা অসঙ্গত, কিন্তু সাথে সাথে আরো একটা কথা অ্যাড করে নিয়েছে যেটা আমরা অলরেডি অনেকটা করে নিয়েছি, কি যদি সঙ্গত হয় তাহলে লেখ অঙ্কন করতে, যেমন ধরে নাও এটা কি, এটা সঙ্গত, ঠিক আছে, সঙ্গত না হলে তো এরকম লিখে নেবে এটাও সঙ্গত, আসলে এই দুইটা ঠিক আছে, মানে যদি সঙ্গত না হয় তাহলে এখানে এসে শেষ হয়ে যাবে। যদি সঙ্গত হয়, যেমন ধরে নাও এটা সঙ্গত, তাহলে এরকম করে a1/a2 বের করে এরকম সমীকরণ মানে একটু সঙ্গত লিখার পরে কি করবে, এই যে এই সমীকরণ 1 কে নিয়ে দুইটা বিন্দু বের করবে, 2 কে নিয়ে দুইটা বিন্দু বের করবে, এরপরে গ্রাফ অঙ্কন করে গ্রাফে এই বিন্দুগুলো প্লট করে কি করবে লৈখিক সমাধান নির্ণয় করবে, যে বিন্দুতে কাটাকাটি করবে সেই বিন্দুটা বের করে দেবে। আর এরকম হলে কি করতে হবে আমাদের, এরকম হলে গ্রাফ আঁকতেই লাগবে না, তোমরা বলবে যেহেতু রেখা দুটি সন্নিপতি তাই তাদের মধ্যে অসীম সংখ্যক সমাধান থাকবে, মানে কোনো নির্দিষ্ট সমাধান তোমরা বলতে পারবে না, ঠিক আছে। এরকম হলে তোমরা জানো এরকম হলে কি হবে, এই যে গ্রাফ যখন অঙ্কন করবো তখন গ্রাফের দুইটা রেখা একই বিন্দুতে এরকম একটা বিন্দুতে কাট হবে,
কারণ এই যে বিন্দুতে কাট হবে সেই বিন্দুটা তার সমাধান হবে। অলরেডি তোমরা অনেকটা দেখেছো, এরপরেও যদি না পারো তাহলে কি করতে পারবো, মানে কি এরকম এজ ইট ইজ এরকম লিখবে এতটুকু। লেখার পরে আগে যে আমরা গ্রাফ এরকম বক্স বানিয়ে লিখেছিলাম দুটা বিন্দু করে, ঠিক তেমনি এখানে দুটা বিন্দু বের করে যেরকম গ্রাফ অঙ্কন করা হয় তেমনি তোমার গ্রাফ অঙ্কন করে নেবে, কোনো প্রবলেম নেই। গ্রাফ অঙ্কন হওয়ার পরে যদি এরকম সঙ্গত থাকে মানে অদ্বিতীয় সমাধান, তাহলে এখানে কি পাবে, এরকম একটা বিন্দু পাবে কাটাকাটি করছে, সেই বিন্দুটা তার কি হয়ে গেল, সমাধান হয়ে গেল। মানে এখানে ধরো তুমি কি পেলে -5,8 এরকম একটা বিন্দু পেলে, যাই হোক মানে এরকম তুমি পেলে এই গ্রাফিক এতে কিন্তু তুমি বুঝেছো মানে যাই হোক, তাহলে কি, তাহলে সমাধানটা কি হবে, x = -5 আর y = 8। এত ইজি, এটা কিন্তু একটু ব্রেন ইউজ করে করতে লাগে। তোমরা অলরেডি ম্যাথস করছো তো, আর ক্লাস 10-এর ম্যাথস করছো, তাই এখানে যদি একটু বুদ্ধি না খাটাও তাহলে তো প্রবলেম হয়ে যাবে। চলো এখন আমরা 5, 6, 7 করে নিই। 5 নম্বর কি বলছে তাহলে, 5 নম্বর বলছে একটি আয়তাকার বাগানের পরিসীমা অর্ধেক হচ্ছে, পরিসীমার অর্ধেক হচ্ছে 36 মিটার, যার প্রস্থ থেকে দৈর্ঘ্য 4 মিটার বেশি। বাগানটির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। পরিসীমা অর্ধেক হচ্ছে মানে পরিসীমা যেটা আছে তার অর্ধেকটা কি 36 মিটারের সমান, পুরো পরিসীমাটা না। আয়তাকার বাগান, তার দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে, তাহলে আমরা কি লিখবো, ধরি এরকম লিখে নিয়ে যাবে, তার দৈর্ঘ্য x এবং প্রস্থ y। ধরি বাগানটির দৈর্ঘ্য x কি x মিটার, এখানে 34 মিটার দেওয়া আছে তো, এবং প্রস্থ y মিটার, বাস y মিটার। এখন প্রশ্নতে কি দেওয়া আছে, তার যে পরিসীমার অর্ধেকটা কি কিসের সমান, 36 তে সমান। আর কি, আর এখন প্রশ্নতে কি দেওয়া আছে, প্রশ্নতে আমাদের প্রথমে একটা কথা দেওয়া আছে যে তার পরিসীমার অর্ধেক যেটা হাফ অফ পরিসীমার অর্ধেক এটা কিসের সমান, 34-এর সমান, এটা দেওয়া আছে তো। তাহলে পরিসীমা আয়ত যেহেতু তার পরিসীমা কি হবে, হাফ ইন্টু আয়তের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যুগ প্রস্থ, তাই তো। তাহলে আমাদের কি হবে 2 ইন্টু x প্লাস y, 2xy। এখানে এই টু ক্যান্সেল হয়ে যাবে, মানে 34, মানে আমরা এখান থেকে পেলাম x প্লাস y = 36। এই এখানে আমরা কিসের ফর্মুলা ইউজ করেছি, আয়তের পরিসীমা। এই একটা দেওয়া আছে প্রশ্নতে, এবং আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে যে যার প্রস্থ দৈর্ঘ্য থেকে 4 মিটার বেশি। এই যে প্রস্থ সেটা দৈর্ঘ্য যত আছে তার থেকে আর 4 মিটার বেশি, মানে দৈর্ঘ্য নিশ্চয় ছোট, তাহলে প্রস্থটা কি হবে, এবং প্রস্থ = x প্লাস 4। এই যার প্রস্থ থেকে দৈর্ঘ্য, যার প্রস্থ থেকে দৈর্ঘ্য 4 মিটার বেশি, মানে প্রস্থ থেকে দৈর্ঘ্যটা 4 মিটার বেশি, উল্টা হয়ে গেছে, আমি অ্যাকচুয়ালি পড়েছিলাম উল্টা। যার প্রস্থ থেকে দৈর্ঘ্যটা 4 মিটার বেশি, তাহলে প্রস্থ যদি y হয় তাহলে দৈর্ঘ্য কি হবে, দৈর্ঘ্য যদি x হয় তাহলে প্রস্থটা y প্লাস 4। এই প্রস্থ থেকে আরো 4 মিটার বেশি হলো কি, তার দৈর্ঘ্যটা এক্সট্রা। খুব ইজি। এখান থেকে যদি আমরা এদিক সেদিক করে নিই, y - x প্লাস 4 = 0 এরকম লিখতে পারি। আর এখানেও এরকম লিখে দিই -36 = 0। কেন, আচ্ছা থাকুক, কোনো প্রবলেম হবে না, এখানে এরকম থাকুক। আর এখানেও ঠিক তেমনই আমরা y - x x - y = 4। আমাদের কি বলেছিল যে বাগানটির দৈর্ঘ্য এবং প্রস্থ কত, মানে এই দেখো এই দুইটা সমীকরণের সমাধান যা হবে তা। এখন আমরা সমাধান তো এলজেব্রিক্যালি করলে কিন্তু এক লাইনে হয়ে যায় বীজগণিতিক এই সমাধানটা, যেহেতু আমাদের এলজেব্রা শেখাচ্ছে না এখনো, তাই আমরা লেখ ইউজ করব। এটার প্রথমে লেখ ব্যবহার করবে, তারপরে এটার লেখ ব্যবহার করবে, তোমরা দেখবে যে তোমরা দৈর্ঘ্যটা 20 পাবে, প্রস্থটা 16 পাবে। তোমরা তো জানো এরকম বক্স ইউজ করবে, ওকে লেখটা করবে। যে দুইটা বিন্দুতে কাটাকাটি করছে, যে দুইটা রেখা, সেই বিন্দুটা কি আসলে
সেই বিন্দুটা হলো আমাদের 20 আর y 16। মানে এখান থেকে সমাধান কি হলো, x = 20 আর y = 16, মানে xটা কি ছিল আমাদের দৈর্ঘ্য আর yটা ছিল আমাদের প্রস্থ হয়ে গেল। ঠিক তেমনি রৈখিক সমীকরণ অত দেওয়া হলো, দুটি চলক বিশিষ্ট অপর একটি রৈখিক সমীকরণ লিখো যেন জোড়ার জ্যামিতিক বর্ণনা হয়। আর সমীকরণ অত এবং অত লেখগুলো অঙ্কন করো। এই দুটি রেখা এবং এক অক্ষের দ্বারা গঠিত ত্রিভুজের শিরোবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো এবং ত্রিভুজাকৃতি অঞ্চল চিত্রাঙ্কিত করো। ঠিক আছে, এই দুটি কিন্তু তোমাদের উপর ছেড়ে দিলাম। একটু গড গিফটেড যারা আছো তারা তো অবশ্যই পারবে, মানে যেহেতু আমি এগুলো ডিসকাশন করিনি তাই একটু তোমাদের বুদ্ধি ইউজ করে এই দুটা করতে হবে। আমি এখানে প্রশ্ন দিচ্ছি, একটু করে ধরো 6 এবং 7। ঠিক আছে, এই 6 এবং 7 প্রশ্নগুলো করে নেবে। তাহলে আজকের জন্য এখানে থাকো। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা বীজগাণিতিক মেথডে চলে যাব, প্রথম প্রতিস্থাপন লাগবে, খুব মজা লাগবে। চলো, টাটা, বাই বাই।